বিষয় থাকবে। একটা থাকবে খুবই ডিটেলস, কোন জায়গা থেকে উৎপত্তি, আপনার বাড়ি কোথায়, ঘর কোথায়, এগুলো আসবে। আর আরেকটা আসবে আপনাকে কত দ্রুত চেনা যায়। এখন আমি আপনাদেরকে দেখাইলাম যে সহমৌলিক জিনিসটা কি, কিভাবে বের করতে হবে, এটার উৎপত্তিটা কোথায়। এখন আপনাকে দেখাবো আপনি 30 সেকেন্ড 10 সেকেন্ডে কিভাবে বের করেন। এখন এবার খেয়াল করেন, এবার অপশনগুলো দিকে দেখেন। যখন সহমৌলিক সংখ্যা আইডেন্টিফাই করবেন, শর্টকাট টেকনিক হচ্ছে আপনাকে মৌলিক সংখ্যা খুঁজে বার করবেন। এখানে যতগুলো সংখ্যা আছে একটাই মৌলিক সংখ্যা আছে, এই যে এই শেষ, এই যে দেখেন 97। এই 97 এক এবং 97 ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ যায় না। এবার 52 তো অনেক কিছু দ্বারা ভাগ যায়, কিন্তু গেলে কি হবে, এদের মধ্যে কমন তো এক ছাড়া কিছু নাই। সো এটাই অ্যান্সার। এই হচ্ছে 10 সেকেন্ড। তার মানে যখন কোনো একটা জায়গায় আপনি সহমৌলিক বের করবেন, তখন আপনাকে খুঁজতে হবে এখানে কোনো প্রকার মৌলিক সংখ্যা আছে কিনা। যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে আপনার জন্য কাজটা খুবই ইজি হয়ে যাবে, ঠিক আছে। আর যদি যদি মৌলিক সংখ্যা না থাকে তাহলে কি করবেন, দেখবেন একটা উৎপাদক দ্বারা দুইটা উপাদানকে ভাগ করা যায় কিনা। একই উৎপাদক দ্বারা দুইটা উপাদানকে ভাগ করা যায় না। যেমন ধরেন এই যে এখানে 27 এবং 54 এই উভয়কে 3 দ্বারা ভাগ যায়, সো এটা হবে না, ঠিক আছে। 27 এবং 54 উভয়কেই 3 দ্বারা ভাগ যায়, এখানে 7 দ্বারা ভাগ যায়, এখানে 7 দ্বারা ভাগ যায়, ঠিক আছে। তো তো এই জন্য এখানেও 7 দ্বারা ভাগ যায়, এখানেও 7 দ্বারা ভাগ যায়। এই দুটো আবার এই যে এইটা 7 দ্বারা ভাগ যায়, এইটা 7 দ্বারা ভাগ যায়, তাহলে তো আপনি গসাগু হিসেবে 7 পাইলেন। এইটা 3 দ্বারা ভাগ যায়, গসাগু হিসেবে আপনি 3 পাইলেন। এবার আপনার এইটা হলো মৌলিক, তাহলে এটার সাথে কোনো উপাদান কি মিলবে? অবশ্যই মিলবে না, সো এইটাই সহমৌলিক। বুঝছেন? এবার এর পরটা আপনারা নিজেরা করেন। এটা ইংলিশে আসছে, ব্যাংকে। হুইচ অফ দ্য ফ্লোয়িং, দেখেন হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এ পেয়ার অফ কোপ্রাইমস। আমি আপনাদেরকে ব্যাংকের ম্যাথগুলা দেখাবো। ব্যাংকের ইংলিশগুলা আপনি বুঝলে ম্যাথগুলা কোনো বিষয়ই না, আর ব্যাংকের ম্যাথ আরো মজা, ঠিক আছে। মানে একসাথে কোন একটা অধ্যায়তে আমরা শুরুতে ওই যে বললাম, শুরুতে 15, 16, 17, 18 গ্রেডে যে অঙ্কগুলো ওগুলা, এরপর আস্তে আস্তে প্রাইমারি, এরপর আস্তে আস্তে বিসিএস, লাস্ট স্টেপে ব্যাংক। এটা হচ্ছে 25, দেখেন 18, 25, 16, 62, 18, 25। আচ্ছা ডি, হ্যাঁ 23। আনসার আপনার কত আসছে? একটু শোনেন, শর্টকাট, এই যে বললাম না শর্টকাট সবসময় বিপদ। এই নাই, এটা কি 91 নাকি? কোনটা? এটা এটা 92 যে 92, এই যে 92। এটা আমরা ভাবতেছি কি নাম্বারটা হবে ভাইয়া? বি নাম্বার 18, 25। এই যে দেখেন, আমি বললাম না এই যে শর্টকাট টেকনিক কিছুদিন আগে দিলাম না, দেখেন এই শর্টকাট টেকনিক এখন দেখছেন, শর্টকাট টেকনিক কি বিপদে মেরে দিছে। এখন আপনি যদি এখানে ধৈর্য ছাড়া শর্টকাট ইউজ করতে যান, তাহলে আপনি এটাকে কি বলবেন, এটাকে বলবেন সহমৌলিক, কিন্তু এটাকে ভাঙেন, এই যে 23 পাচ্ছেন, এখানেও 23, এখানেও 23। এখানকার উৎপাদক কত, এটাকে উৎপাদক করলে 1 ইন্টু 23, মানে এখানকার উৎপাদক হচ্ছে 1 আর 23, আর এখানকার উৎপাদক হচ্ছে 1, আপনার এই যে 2, 2, তারপর হচ্ছে 23, দেখছেন। তো এখানেও 23, এখানেও 23, এক ছাড়া অন্য কিছু হইলে হয়ে গেলে তো সেটা সহমৌলিক হবে না, এটা তো সহমৌলিক নয়, কারণ এখানে 23 দ্বারা ভাগ যাচ্ছে, বুঝছেন। 23 এটার মধ্যে যাচ্ছে। তো এখানে এখানে এখন এই জন্য বললাম যে শর্টকাট বিপদ, ঠিক আছে। এখানে যেটা করতে হবে আপনাকে দেখতে হবে, যেমন এই অঙ্কটা অনেক টাফ, সত্যি বলতে এই অঙ্কটাতে ম্যাক্সিমাম মানুষ এই জায়গাটাতে ভুল করবে। এই যে হাবিবা বিতি আপু যেটা করলেন, দ্রুত বলে দিয়েছেন ডি নাম্বারটা অ্যান্সার, ম্যাক্সিমাম এই জায়গায় ভুল করবে, কারণ 23টা হচ্ছে একটা মৌলিক। তারা এইটা চিন্তা করবে না যে 23টা 92-এর মধ্যে যায় কিনা, কথা বুঝছেন। 23টা 92-এর মধ্যে যায় কিনা, যেহেতু 23টা 92-এর মধ্যে যায়, তাহলে সো এটা তো সহমৌলিক হবে না, ঠিক আছে, এটা তো সহমৌলিক হবে না। এখন দেখেন, তাহলে এবার এখানে কি করবেন, এখানে 97 তো মৌলিক, কিন্তু 97 কি ইয়ার মধ্যে যাবে? দেখেন 52-এর মধ্যে কি যাবে 97? এই 97 52-এর মধ্যে যাবে না। সো এটা নিয়ে আপনার কোনো কনফিউজ নাই। যখন আপনি দেখবেন আপনার মৌলিক সংখ্যাটা ছোট আর ওই পাশের সংখ্যাটা বড়, তখন আপনাকে সেকেন্ড চিন্তাটা করতে হবে এই মৌলিক সংখ্যাটা ওইটার মধ্যে যায় কিনা। মৌলিক সংখ্যা দেখলেই যে ধাম করে মারে দিবেন বিষয়টা এরকম না।
আপনাকে দেখতে হবে এই ছোট মৌলিক সংখ্যাটা এটার মধ্যে যায় কিনা। যদি এটার মধ্যে যায় তাহলে তো এটা অ্যান্সার হবে না, মৌলিক সংখ্যা থাকা সত্ত্বেও অ্যান্সারটা হবে না। কথা বুঝছেন? এই জন্যই আমি এটা দিছি, বুঝছেন, যাতে আপনি ভুল করেন। আর এবার তাহলে কি করবেন, এই যে 18 আর 25, এই খেয়াল করেন কত ইজিলি বের করা যায় এটা। 25 তো 5 5 25 আর 3 6 18, 18-র মধ্যে 5 কখনোই নাই, সো এটাই অ্যান্সার, এক লাইনে শেষ, বুঝছেন? এই যে এখানে আবার তাহলে এবার এখানে 5 7 35 3 7 21, সো এটা হবে না। এখানে 2 দ্বারা ভাগ যাচ্ছে, এই যে 16 আর 62-র মধ্যে 2 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে ঝামেলা হচ্ছে এইটা আর এটার মধ্যে। এখন যারা বেশি শর্টকাট করতে চাইবেন, তাড়াহুড়া করতে চাইবেন, তারা দাম করে অ্যান্সার এটা দিয়ে দিবেন। কথা বুঝছেন? তখন যখন দেখবেন আপনার মৌলিক সংখ্যাটা ছোট, তখন দেখবেন এর পরটার মধ্যে মৌলিক সংখ্যাটা সরাসরি যায় কিনা, এটার মধ্যে সরাসরি যাচ্ছে, সো এটা হবে না, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছেন? আচ্ছা, এরপরে এরপরে বলেন যে এই যে 555 এর মাঝে অঙ্কের স্থানীয় মান কত, মানে মাঝখানের অঙ্কটা এখানে। 50 হবে। হ্যাঁ 50, এটা তো জানেন। এটা 50, হ্যাঁ এটা 5 10 50। হ্যাঁ হ্যাঁ এটাই, এই যে 5 5 5, তো একক স্থানীয় মান যদি হয় তাহলে 5, দশক স্থানীয় মান হচ্ছে 5 এর সাথে 10 গুণ করতে হবে, শতক স্থানীয় মান হচ্ছে 5 এর সাথে 100 গুণ করতে হবে 50। দেখছেন আমি একদম ইজিটাও নিয়ে আসি, যাতে কোনো প্রকার একটা অধ্যায় থেকে যখন আমরা বের হব, যাতে আপনাদের কোনো ধরনের সমস্যা না থাকে। এরপরটা দেখেন, 0 1 2 3 ও 4 দ্বারা 5 অঙ্কে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আপনাকে যদি বলে, ধরেন আপনাকে কিছু নাম্বার দিয়ে দিল 0 1 2 3 4, ঠিক আছে? 0 1 2 3 4, আপনি সত্যি কথা বলতে ধরেন আপনাদের এখানে যারা আছেন, আপনারা যদি বলেন যে ভাইয়া আমি শুধু 1 2 আর যোগ বিয়োগ পারি, ঠিক আছে, আর সব বলতে হবে আপনাকে, দেখবেন আপনি তাও পাবেন এখানে। মানে আপনি 1 2 আর যোগ বিয়োগ ছাড়া আর সব কিছু এখানে পাবেন, ঠিক আছে? দেখেন যে 0 1 2 3 4, এখন এটাকে আপনি 5 অঙ্কের বৃহত্তম, যখন এই সংখ্যাগুলো দ্বারা আপনি একটা বড় সংখ্যা নির্ণয় করতে চাইবেন, তাহলে আপনি সবচেয়ে বড় সংখ্যাটাকে আগে বসাবেন, এরপর একটু ছোট, আর একটু ছোট, সবার ছোটটা শেষে। আর যদি আপনি ক্ষুদ্রতম বের করতে চান, ক্ষুদ্রতম, তাহলে সবচাইতে ছোট সংখ্যাটাকে আগে বসাবেন। ধরেন আমি প্রথমে আগে ভুলটা লিখি, এরপরে সঠিকটা লিখব। ধরেন 0 1 2 3 4, দেখেন এইটা কিন্তু 5 অঙ্কের হয় নাই, কারণ শূন্যের কোনো দাম নাই। তাহলে আপনাকে কি করতে হবে, জাস্ট একটু ট্রান্সফার করতে হবে, একটাকে এদিকে আইনা শূন্যটাকে এদিকে আসবেন, এই এক প্রথমটাকে এদিকে আনলেন, এরপরে শূন্য, বাকিগুলো আপনি সিরিয়ালে বসিয়ে দেবেন। তার মানে যখন সবচাইতে ছোট সংখ্যাটা যদি শূন্য থাকে, তাহলে শূন্যকে আপনি প্রথম পজিশনে বসাতে পারবেন না, তাকে সেকেন্ড পজিশনে বসাবেন, সেকেন্ড পজিশনটা ফার্স্ট পজিশনে চলে আসবে। এই যে একটা ফার্স্ট পজিশনে গেছে, এটা এদিকে গেছে। তাহলে এই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, এই হচ্ছে বৃহত্তম সংখ্যা, দুটাকে যোগ করে দিলেই মানটা বের হয়ে যাবে। আচ্ছা, এইবার এবার এই একটা সংখ্যা দেখেন, এক্স এবং ওয়াই উভয় যদি জোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? এবার চিন্তা করেন তো এটা কোনটা হবে। উভয় বিজোড় সংখ্যা, এক্স এবং ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? তাহলে এখন কি করবেন, সংখ্যা ধরেন, x দেখেন plus y, দেখেন বিজোড় সংখ্যা নেন, এই যে বিজোড় সংখ্যা নেন, একটা 3 নেন, একটা 5 নেন, যোগ করলে 8 হয়। তার মানে বুঝলেন কি, ওই যে সব করতে হবে, x plus y হবে। যখন যখন আপনি দুইটা বিজোড় সংখ্যার যোগ করবেন, 1 আর 3 নেন, 4 হচ্ছে, মাস্ট এটা জোর হবে। দুইটা বিজোড় সংখ্যার যোগফল জোর হবে, কেমনে মনে রাখবেন, মাইনাসে মাইনাসে প্লাস, হয়েছে তো, প্লাসটাকে জোর ধরেন, দেখছেন একদম সহজ টেকনিক, যে মাইনাসে মাইনাসে প্লাস হয়, মানে আপনি দুইটা বিজোড় সংখ্যাকে যখন আপনি যোগ করবেন সেটা জোর হয়ে যাবে, তাহলে অ্যান্সার কোনটা, এটা, ঠিক আছে? একটা এই ধরনের সংখ্যাগুলোতে আপনি মনে মনে দুইটা সংখ্যা ধরে নেবেন, যেমন আমি এটা করছি, বুঝছে, এক্স এবং ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে কোনটা জোর হবে, তাহলে আপনি মনে মনে দুইটা সংখ্যা ধরে নেন, ধরে নিলেই এটা পেয়ে যাবেন। তো আমাদের এখানের এই কেন্দ্রিক আরো দুই একটা ম্যাথ আছে, তো আমরা এগুলো একটু লিখি। আমি যে 8টা ম্যাথ লিখলাম, আপনারা যখন বিরতি দিতে গেলেন তখন 8টা ম্যাথ লিখলাম, এই 9 নম্বর ম্যাথটা এখন লিখতে হবে। আর নেক্সট দিন থেকে আমরা শুরুতেই মানে 40-50টার মতো ম্যাথ আপনারা দেখবেন, ঠিক আছে? লিখবো না, জাস্ট মানে ম্যাথগুলো আগে থেকেই সাজিয়ে নিয়ে আসবো।
n একটি জোড় সংখ্যা। দেখেন আজকে ম্যাথের একদম প্রথম সেশন, সো আজকে অনেক ইজি ইজি জিনিসগুলো আমরা বললাম। নেক্সট দিন থেকে বা সামনের দিকে আমরা আস্তে আস্তে জটিলগুলোর দিকে যাব, ঠিক আছে? তো এই জন্য আজকে ধরেন যে যাদের ম্যাথের বেসিকটা ভালো, হ্যাঁ, তাদের জন্য হয়তো বা বিষয়টা আজকে মনে হচ্ছে যে এত ইজি ইজি জিনিস বলা লাগে, কিন্তু আপনার যদি বেসিক দুর্বল থাকে তাহলে আজকের ক্লাসটা আপনার জন্য খুব বেশি পরিমাণে ইফেক্টিভ ছিল। বেসিক দুর্বল বলতে কি জানেন, যে এটা কিন্তু আপনার দোষ না, আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ। আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই গুড়াকালে অঙ্ক করে আসছেন, এরপরে আর অঙ্ক করেন নাই, লাগে না এই জন্য করেন নাই, এটা দোষটা আপনার না। এই জন্যই বলে যে পৃথিবীতে মায়ের পেট থেকে সবাই তো কোনো কিছু শিখে আসে না, চেষ্টা করলে সবকিছুই সম্ভব। এখান থেকে অপশনটা খুঁজে বের করেন, এটা একটা ব্যাংকে আসছে, এই প্রশ্নটা ব্যাংকে আসছে। ব্যাংকে মাঝে মাঝে বাংলা প্রশ্ন হয়। দেখেন, যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না? কখনোই জোড় সংখ্যা হতে পারবে না যদি nটা জোড় সংখ্যা হয়। এখন n এর একটা যে কোনো একটা মান ধরেন, মনে মনে মান ধরে মানগুলো বসান, বসায় দেখেন কি অবস্থা। জোড় হতে পারবে না মানে কি? বিজোড় হবে। তো এইটা এখানে যাই মান ধরেন সেটা তো যোগ হয়ে যাবে, এটা তো জোড় হবে, মাস্ট, স্কয়ার আছে এজন্য। মানে জোড় সংখ্যা ধরেন, এখানে 2 ধরেন, 2 দুগুণে 4 হচ্ছে না, এখানে এখানে 2 বসান। স্যার এটা কি 2 লিখছেন লাস্টেরটা? লাস্টেরটা 2n + 3। কি ভাই এটা কোনটা হবে? লাস্টের 3 নাম্বার। হ্যাঁ, দেখেন লাস্টের ডি নাম্বারটা এখানে বসান, 2, এখানে n এর মান 2 বসান, 2 বসালে কত হয়? 3। 3 কে 3 3 9 আর 3 যোগ করলে কত? লাস্টেরটা হবে এখানে 2 বসে। আচ্ছা, প্রশ্নটা কি ছিল? যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না? হ্যাঁ, মানে কখনো জোড় সংখ্যা হবে না। তাহলে তাহলে জোড় বসাইলে এখানে কত? এটা তো জোড় সংখ্যা হয়ে গেছে, সো এটা বাদ। এখানে এখানে 2 বসাইলে এটাও জোড় সংখ্যা হয়ে যাবে। এখানে 2 বসাইলে কত হবে? 2 দুগুণে 4 আর হচ্ছে 3 যোগ করলে 7 হবে। তার মানে এটাই যে এটা বিজোড় হবে। মানে এখানে n এর যে কোনো, এই যে n এর যে কোনো একটা বিজোড় সংখ্যা বসাবেন, 2 4 6 যাই বসাবেন দেখবেন এই মানটা সবসময় বিজোড় হবে। এটাই বলছে যে যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না? জোড় সংখ্যা হতে পারবে না তাহলে কি হবে? বিজোড় হবে, বিজোড়। ঠিক আছে, তাহলে আপনি খুঁজবেন কি? n এর মান জোড় বসাইলে কোন সংখ্যাটা বিজোড় হয়ে যায়। n এর মানটা জোড় বসাবেন, ইনপুট জোড় বসাবেন, আউটপুটটা আপনার বিজোড় পাইতে হবে। এটাই হচ্ছে অঙ্কটার প্যারামিটার। আচ্ছা, বাকিরা বুঝছেন সবাই? যারা উত্তর দিয়েছেন তারা তো বলছেনই, আর বাকিরা বলেন। এটা কিন্তু আসে, মানে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রাইমারিতে আসে। জি ভাইয়া। এটা প্রাইমারিতে আসছে, বিসিএস এ আসছে, এখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা এই ধরনের প্রশ্ন আসছে। সো এইটা মানে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দিলাম সহমৌলিক, এবং এইটা সহমৌলিক সংখ্যাটা বের করা এবং এটা বের করা, এইটা মোটামুটি ভালো লেভেলের পরীক্ষাগুলোতে আসে। তাহলে দেখবেন যে এখানে n এর মান বসাবেন একটি, যদি n একটি জোড় সংখ্যা হয় তার মানে n এর মান জোড় বসাবেন, জোড় বসানোর পরে বলছে সংখ্যা, কোন সংখ্যাটা জোড় হতে পারবে না মানে বিজোড় হবে, মানে n এর মান জোড় বসাইলে কোন সংখ্যাটা বিজোড় হবে সেটা বের করবেন, শেষ। এবার আমরা একটা কাজ করি, আমাদের আরো কিছু ম্যাথ আছে, ঠিক আছে? আমাদের এখানে লেখা আরো কিছু ম্যাথ আছে। এখন যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো হচ্ছে সরাসরি আচ্ছা, খাতাটা কোথায়? খাতা তো এখানে কয়েকটা নিয়ে আসছি তো। আচ্ছা, এই যে দেখেন, এই ম্যাথগুলো হচ্ছে আমাদের P2 প্লাস বিদ্যাবাড়ি সহকারে ওরা সেশনে যেই ম্যাথগুলো দিছিল সবগুলা নেই নেই, যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলা নিলাম। তো এই ম্যাথগুলার এখানে কি বলছে দেখেন, 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক হচ্ছে 8, তাহলে মধ্যবর্তী অঙ্কটা কত? 9 দিয়ে বিভাজ্য, তাহলে কোন একটা সংখ্যা 9 দিয়ে বিভাজ্য। তো বলছে প্রথম সংখ্যাটা হচ্ছে 3, দেখেন প্রথম সংখ্যাটা 3,
তৃতীয় সংখ্যাটা হচ্ছে কত 8, তো 9 8, আর মাঝখানের সংখ্যাটা কত? আচ্ছা বলেন তো, কোন একটা সংখ্যা যদি 9 দ্বারা বিভাজ্য হইতে হয়, এখানে বলছে 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার প্রথম অঙ্কটা 3, শেষের অঙ্কটা 8, তার মানে 3 আর 8 বসাইছেন। এখন মাঝখানে কত বসাইতে হবে? 6 বসাইতে হবে, 7 বসাইতে হবে, নাকি 8 বসাইতে হবে, নাকি 9 বসাইতে হবে? এখন আপনাকে জানতে হবে 9 দ্বারা বিভাজ্য কোন সংখ্যার, যদি সংখ্যা কোন একটা সংখ্যা যদি 9 দ্বারা বিভাজ্য হইতে হলে তাদের যোগফলটা 9 দ্বারা বিভাজ্য হইতে হবে। এখন আমরা দেখলাম 3 আর 8 যোগ করলে কত হয়? 11। 11-র সাথে 7 যোগ করলে 18 হয়। এই জন্য এখানে মাঝখানে অ্যান্সারটা 7 হবে। এই জিনিসটা কি বুঝছেন? জি ভাইয়া। হ্যাঁ, এটা আমরা শুরুতেই বলছিলাম। 9 দ্বারা বিভাজ্য হওয়ার সূত্র হচ্ছে সংখ্যাগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 3 আর 8 এর মাঝখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যে সংখ্যাটাকে যে সংখ্যা সহকারে 3টা সংখ্যাকে যোগ করলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, যোগফলটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে 3 আর 8 এর মাঝখানে শুধুমাত্র 7 বসাইলে 18 হবে, আর 18 9 দ্বারা বিভাজ্য, সো সংখ্যাটা হবে কত? 7, মাঝখানে সংখ্যাটা 7 হবে। এই পরেরটা দেখেন, কোন সংখ্যা 2/7 অংশ 64 এর সমান। তাহলে এখন এটাকে দুইটা অংশে করা যায়, এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, দুই ভাবে করা যায়। দেখেন তো 2/7 কোন সংখ্যার, এটাই তো। তো কোন সংখ্যা, মনে করে সংখ্যাটা x এর এত অংশ সমান কত? x এর এত অংশ সমান হচ্ছে 64। বলছে কোন একটা সংখ্যা, এই সংখ্যাকে আপনি 7টা ভাগ করলে তার 2 ভাগের সমান হবে 64। ঠিক আছে? তার মানে কোন একটা সংখ্যার, এখানে প্রশ্নটা দেখেন যে কোন একটি সংখ্যার এত অংশ, কোন একটা সংখ্যার এত অংশ সমান কত? তো লিখলাম মনে করি সংখ্যাটা x, তাহলে x এর এত অংশ সমান 64। তাহলে এখন আপনার এরপর লাইনে কি হবে? x টা রয়ে যাবে, আর এটা এই পাশে গেলে উল্টে যাবে। তাহলে এই পাশে গেলে আপনার 64, তো এদিকে এই পাশে গেলে ডিগবাজি খাবে। ডিগবাজি খাইলে আপনার 7 উপরে যাবে, 2 এখানে, এটা হবে 32। তো 32কে আপনি 7 দ্বারা গুণ করবেন, 7 দ্বারা গুণ করলে আপনার 224 হবে। এই 224 হচ্ছে এখানকার অ্যান্সার। এই জিনিসটা বুঝছেন? এটাকে আরেক স্টাইলে করা যায়। দেখেন সেকেন্ড স্টাইলটা কি? 7 ভাগের 2 ভাগ, এই যে 7 ভাগের 2 ভাগ, তাহলে কি 2 ভাগ সমান 64? কোন একটা সংখ্যাকে আপনি 7টা করবেন, এই 7টা ভাগের 2টা ভাগ হচ্ছে 64, তো 2 ভাগ সমান 64, 1 ভাগ সমান কত? 64/2, তাহলে 7 ভাগ সমান এইটা। এইভাবেও করতে পারেন, এইভাবেও করতে পারেন। তো এইভাবেই আমরা করি, এটাই ভালো পদ্ধতি। দুইটা পদ্ধতিতে দেখানো হইলো, একটা কোচিং দেখাইছে, আরেকটা আমি নিজে বার করছি। আচ্ছা এরপরে আরেকটা ম্যাথ দেখেন, বেশি হয়ে গেছে বোঝাচ্ছে মনে হয় আজকে। ক্রমিক সংখ্যার জমির লিংক চলে গেছে। হ্যাঁ আছে তো।